কে কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। প্রসূনের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সবটা তো জুলিয়ার পরিবারকে জানিয়েই দিলাম। এতক্ষণ তো জুলিয়ার লাশটাও চোখের সামনেই পড়েছিল। তাহলে তাহলে সবটা এভাবে শেষ হয়ে গেল কি করে? আর লাশ কিভাবে গায়েব হয়ে যেতে পারে? আমি তো নিজের হাতেই লাশটাকে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে রেখেছিলাম। ওদের ওদের সকলের চোখের সামনেই ছিল লাশটা। জুলিয়ার পরিবারের লোকেদেরকে দেখে তো আমার এতটুকু স্বাভাবিক বলেই মনে হলো না। মনে হলো যেন ওরাই ওরাই কিছু একটা অঘটন ঘটিয়েছে। গাড়িটা এলোমেলো ভাবে রাস্তা দিয়ে চালাতে লাগলো প্রসূন। স্টিয়ারিং এর দিকে নজরটাই যাচ্ছিল না সেভাবে। খালি মনে হচ্ছিল এখনো হয়তো জুলিয়ার আত্মা মুক্তি পায়নি। গাড়িটাকে সজোরে ব্রেক কষে দাঁড় করালো প্রসূন। আবারও সেই হাঁপানি, শরীরের মধ্যে এক অস্থিরতা, ধুকপুকানি, ব্যথা, কষ্ট, এক যন্ত্রণা, চাপা এক আর্তনাদ যেন বুকের ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করছে। গাড়িটাকে নিয়ে এগিয়ে যেতে পারছিল না সে। কিছুতেই নিজেকে সেই জায়গায় পৌঁছে দিতে পারছিল না যেখানে তার মনে হতে পারে সে সমস্ত জায়গা থেকে মুক্ত, সমস্ত দায়, সমস্ত দায়িত্ব থেকে সে মুক্তি লাভ করতে পেরেছে। সে মনে মনেই বলে উঠল, তাহলে কি আবারও একবার ফিরে যাব সেখানে? লাশটাকে তন্ন তন্ন করে তো খুঁজলাম, কিন্তু কোথাও তো সেটাকে দেখতে পেলাম না। এমনটাও কি হতে পারে নাকি আবার? হ্যাঁ, কিন্তু আসবার সময় ওই লোকগুলোর মুখে একটুও কষ্টের লক্ষণ প্রকাশ পেতে দেখলাম না। মনে হচ্ছিল যেন তারা বিষয়টাকে নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নয়। নিজের চোখে দেখে এলাম সেই বাড়িটা, কত বড় একটা বাড়ি, কত গাড়ি দাঁড়িয়েছিল সেখানে। এইরকম একটা পরিবারের মেয়ের সাথেও কি এমনটা হতে পারে? এতটা দুঃখজনক মৃত্যু। চোখের সামনে আমি তাকে দেখেও বাঁচাতে পারিনি। নিজের স্বার্থের জায়গাটাকে সব সময় দেখেছি, ভয়ে ভয়ে থেকেছি। মনে হয়েছে আমি যেন কিছু ভুল করে ফেলছি, মস্ত বড় একটা ভুল। এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকার সত্ত্বেও এগোতে পারিনি। জীবন জীবন কেন জানি না দ্বিতীয়বার সুযোগ দেবে বলে মনে হয়েছিল। বিষয়টা যে ওইখানে শেষ হয়ে যাবে না সেটাও আমি আন্দাজ করতে পেরেছিলাম। এই সবই কখনোই মনের ভুল হতে পারে না আমার। কিন্তু সব কিছুর পরও সেই লাশের নিরুদ্দেশ হয়ে যাওয়ার বিষয়টি তো আমাকে এখনো ভাবাচ্ছে। বিকাশবাবু যদি ফোন করে কিছু জানতে চান তাহলে আমি কি বলবো? উনি তো আমাকে দায়িত্বের সাথে সব কাজটা করে আসতে বলেছিলেন, তবেই আমি যে টাকাটা চেয়েছি সেটা মিলবে। এছাড়া পুলিশে কাজ দেবেন বলেও ইঙ্গিত জানিয়েছিলেন, কিন্তু এখন যে দেখছি সবটাই ভেস্তে যাচ্ছে। কি করবো এবারে? এর থেকে বাঁচার তো আর কোনো উপায়ও নেই। কিন্তু আমাকে তো বাঁচতেই হবে। আমাকে আমাকে যেভাবেই হোক না কেন বাঁচতে হবে। এমন সময় হঠাৎ করেই পাশের সিটের দিকটা কেমন একটা ধোঁয়াশায় পরিপূর্ণ হতে শুরু করলো। দূর দূর বুক নিয়ে প্রসূন সেদিকে তাকালেও দু চোখের পাতা খোলা রাখতে পারছিল না। মনে হচ্ছিল যেন যেন কিছু একটা তাকে বারে বারে কাবু করছে। ওই ধোঁয়ার মধ্যে আবারও ফুটে উঠছে সেই
সেই রক্তাক্ত শরীরটা জুলিয়ার শরীর। জুলিয়াকে আবার ওইখানে দেখে আঁতকে উঠল প্রসূন। গাড়ি থেকে এক লাফ মেরে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে যাবে, এমন সময় দূর থেকে ধেয়ে আসছিল একটি লরি। সজোরে সেটি তাকে ধাক্কা মারতেই শেষ হয়ে যেত সে। কিন্তু ততক্ষণে জুলিয়া এসে দাঁড়িয়েছিল তার সামনে। এতক্ষণে শেষ হয়ে যেতে তুমি। প্রসূনের মুখ থেকে কোনো কথা বের হতে চাইল না। সে কি বলবে তার কিছুই বুঝে উঠতে পারল না। এটাই ছিল তার কাছে এক এক দ্বিতীয় জন্মের মতন। সে হতবাক হয়ে জুলিয়ার দিকে তাকিয়ে রইল কেবল। ওর হাত পা কিছুই আর কাজ করছে না, থরথর করে কাঁপতে শুরু করেছে। তবুও হামতা হামতা করে বলে উঠল, আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমি আপনার আত্মার মুক্তি কামনা করে আপনার দেহটাকে আপনার পরিবারের কাছে সঁপে দিয়ে এসেছি। আমাকে ছেড়ে দিন। আমার মা যে অসুস্থ, আমার মাকে না বাঁচাতে পারলে আমি যে অনাথ হয়ে যাব, একেবারে অনাথ। কেউ নেই আমার এই দুনিয়ায়। মাকে আমাকে ঠিক করতেই হবে। টাকা নিয়ে আমাকে মায়ের কাছে যেতেই হবে। আমি টাকা নিয়ে আমার মায়ের কাছে যাব। এই প্রথমবারের জন্য প্রসূন জুলিয়ার চোখে জল দেখল। জুলিয়াকে এমন ভাবে ভেঙে পড়তে দেখে সে কিছুই বুঝে উঠতে পারছে না। তার মনে হচ্ছে যেন সে ভুল কিছু দেখছে, ভুল কিছুকে পরখ করছে। এই সমস্ত কিছুর মধ্যে এক অন্য কোনো সত্যতা লুকিয়ে রয়েছে। আমি তোমার কোনো ক্ষতি করতে এখানে আসিনি প্রসূন। তুমি আমাকে ভয় পাচ্ছ, এটাই অবশ্য স্বাভাবিক। কারণ আমার শরীর রয়েছে ঠিকই, তবে আমি যে শরীরবিহীন, আমি যে অশরীরী। আমার তবুও খুব কষ্ট হচ্ছে প্রসূন, কারণ ওই শরীরটা একজনের করায়ত্তে। সে আমাকে আটকে রেখেছে, লুকিয়ে রেখেছে। আমি মুক্তি চাই। আমি এই স্বার্থপর মানুষগুলোর মধ্যে একমাত্র তুমি ছিলে যে কিনা আমার পাশে থেকেছ। ভয় পেয়েও তুমি তোমার কর্তব্য পালন করেছ। রাস্তায় ফেলে রেখে চলে যাওনি তুমি। আমি সবটাই দেখেছি। আমার শরীরটাকে খুঁজে বার করতে হবে তোমায়, যে করেই হোক। আমাকে মুক্তি পেতে তোমাকেই সাহায্য করতে হবে প্রসূন। আমি আর পারছি না এই নরক যন্ত্রণা সহ্য করতে। আমি আর পারছি না প্রসূন। আমাকে মুক্তি দাও, মুক্তি চাই আমি। জুলিয়াকে ওইভাবে ভেঙে পড়তে দেখে অস্থির হয়ে পড়তে লাগলো প্রসূন। এরপরে আবারও তার চোখের সামনেটা ধোঁয়াশায় ঢাকা পড়ে যায়। হাঁপাতে থাকে প্রসূন। মানেটা কি? আমি তো লাশটাকে তার ঠিকানায় পৌঁছে দেওয়ারই কাজ করি। এখন সেই লাশটাকেই আবার খুঁজে বার করে তার শেষকৃত্য সম্পন্ন করতে হবে। মানেটা কি? আমি তো নিজের সবটুকু দায়িত্বই পালন করেছিলাম। এরপরে তো আমার আর কোনো দায়িত্বই নেই, থাকেও না। তাহলে কি করবো এবারে? আমি কি করবো? আমাকে আগে ভাগে বিকাশবাবুকে কি গোটা বিষয়টাই জানাতেই হবে। উনি আমাকে টাকা দিন বা না দিন, আমার মায়ের চিকিৎসা আমি এমনিও করব, যেভাবে পারি না কেন নিশ্চয়ই করব। কিন্তু অসৎ কিছুর সাথে আমি আর কিছুতে যুক্ত হতে পারবো না। আমি আর কিছুতেই যুক্ত থাকতে পারবো না। আমাকে আমাকে একটা কিছু করতেই হবে।
গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় প্রসূন। এরপরে স্টিয়ারিংটা ঘুরিয়ে গাড়িটাকে বড় রাস্তার উপরে তুলে সোজা এগিয়ে যেতে লাগে শহরের দিকে। সেখান থেকে শহরের দূরত্ব ছিল কমপক্ষে 500 কিলোমিটারের মতন। এই দূরত্ব তাকে অতিক্রম করতেই হতো, না হলে যে সে নিজের গন্তব্যে পৌঁছাতে পারবে না। আর এই গন্তব্য শুধুমাত্র পথের দূরত্ব নিরূপণের বিষয় ছিল না, এই গন্তব্য ছিল এক মৃত আত্মাকে শান্তি দেওয়ার গন্তব্য। আর সেটিকে খুঁজে বার করবার কাজ এতটাও সহজ ছিল না। ওদিকে জুলিয়ার পরিবারের মধ্যেও এক হুলস্থুল কাণ্ড বেঁধে গিয়েছে। জুলিয়ার বাবা মারা যাওয়ার সময় নিজের সমস্ত সম্পত্তি জুলিয়াকে দিয়ে গিয়েছিলেন। পরিবারে ছিল জুলিয়ার জ্যাঠামশাই পল্লব আর তার 2 মেয়ে। এছাড়াও জুলিয়ার কাকা নির্মল, যিনি অবিবাহিত, আর ছিল পল্লবের স্ত্রী কীর্তি। সে অবশ্য বিদেশের মাটিতে এতকাল পড়েছিল। ওইখানেই পল্লব ও নির্মল একসাথেই থাকতেন। লন্ডনে তাদের একটি নিজস্ব বাসভবনও ছিল। কিন্তু জুলিয়ার মৃত্যু সংবাদ কানে যেতে না যেতেই তারা প্রত্যেকেই জুলিয়ার সম্পত্তি হাতানোর স্বার্থেই এখানে চলে এসেছিলেন। এসেই দেখলেন যে সম্পত্তির একমাত্র মালকিনের মৃত্যু ঘটে গিয়েছে। তার মৃতদেহটি চোখের সামনে পড়ে রয়েছে। পল্লব সবচাইতে বেশি চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু নির্মল তার দিকে এগিয়ে গিয়ে বলল, দেখ দাদা, আমাদেরকেই তো এই প্রপার্টিটা সামলাতে হবে। আমরা তো কিছুতেই এত টাকার সম্পত্তি হাতছাড়া করে দিতে পারবো না। অনেক সমস্যাই রয়েছে সেক্ষেত্রে। পল্লব এতক্ষণ চুপ করে একটা বিষয় নিয়ে চিন্তা করছিলেন। সে বিষয়ে আপনার ছাড়া আর কেই বা জানবে বলো? বিকাশবাবুর বাড়ির সামনে গাড়িটাকে নিয়ে এসে দাঁড় করালো প্রসূন। বিকাশবাবু, আপনি আছেন? একটা খুব জরুরি দরকার আছে, তাড়াতাড়ি বাইরে আসুন না বিকাশবাবু। প্রসূনের গলার আওয়াজ শুনে বেরিয়ে এলেন বিকাশবাবু। হ্যাঁ যাই। এই কি হয়েছে? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? হ্যাঁ, কি হয়েছে বলো তো? প্রসূনের গলা শুকিয়ে আসে। সে খোলাখুলিভাবে কিছুই বলতে পারে না। বিকাশবাবু তার দিকে জলের গ্লাস এগিয়ে দেন। ঘরের চেয়ারে বসে ঢক ঢক করে গ্লাসের জলটা এক নিঃশ্বাসে সাবার করে দেয় প্রসূন। আপনি তো আমাকে ভূতের পাল্লাতে ফেলে দিয়েছেন বড়বাবু। কেমন সাহায্য করবার চেষ্টা করেছিলেন আপনি? হ্যাঁ বলুন দেখিনি, আমার কি অবস্থা সে সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনি এমনটা কিভাবে করতে পারলেন বলুন দেখিনি? প্রসূনের মুখে এই কথাগুলো শুনে অবাক চোখে তার দিকেই তাকিয়ে থাকেন বিকাশবাবু। আরে কেন, কি হয়েছে কি তোমার? তুমি তো ঠিকই ছিলে তাহলে, আর এত তাড়াতাড়ি এলে কিভাবে? কত স্পিডে গাড়ি চালিয়েছো শুনি? এবারে তো তোমার জন্য আমাকেও পুলিশে হেফাজতে নেবে। আর হাতে পায়ে কেটে গিয়েছে কেন? কি হয়েছে বলো দেখি খুলে। প্রসূন ভয়ে ভয়ে জবাব দিতে থাকে। আমার জীবনে এমন কোনো ঘটনা কোনোদিনও ঘটেনি। ওটা কোনো লাশ ছিল না, ছিল স্বয়ং মৃত্যু। ওই মৃত্যুর সাথে বোঝাপড়া করতে হয়েছে আমাকে। সে কথা বলেছে, তাকে চাক্ষুষ নিজের চোখের সামনে দেখতে পেয়েছি আমি। সে আমাকে মেরে ফেলেনি। এটাই যে আমার কপাল বলতে পারেন বিকাশবাবু। সত্যি বলছি, এটাই আমার কপাল। প্রসূনের কথাগুলো শুনে একেবারে বিশ্বাস করতে পারেন না বিকাশবাবু। সে কি? আরে আমি তো এসবের কিছুই আন্দাজ করে উঠতে পারছি না। এমনটা কোনোদিনও সম্ভব নয়। যে মরে গেছে সে আবার বেঁচে উঠতে পারে নাকি? এটা কখনো হয়? আর এ তো আজকের লাশ নয়, সেই কবে থেকে মর্গে পড়েছিল, পচিয়ে গলে গিয়েছে প্রায়। কোনো রকমে বরফ দিয়ে লাশটাকে রেখে দেওয়া হয়েছিল সেখানে। আমি জানতাম মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে তুমি একটা না একটা বিপদ ঘটাবেই। জীবনে এসব কাজ করনি,
ফলে এটা করতে গিয়ে তোমার হাত কাঁপছিল, ভয়েতে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছিল তোমার। আমি বুঝতে পেরেছি, আর এই কারণেই তুমি এসব ভুলভাল করেছো। প্রসূন বিকাশবাবুকে উদ্দেশ্য করে বলল, আমি লাশটাকে ঠিকঠাকভাবে তার গন্তব্যে পৌঁছে দিয়েছি। এমন নয় যে আমি রাস্তায় ফেলে পালিয়ে এসেছি ভয়তে। জুলিয়ার ভূত আমাকে শেষ করতে চেয়েছিল, কিন্তু আমি আমি নিজেকে বাঁচিয়েছি। ঈশ্বরের কৃপায় সে আমাকে ক্ষমা করেছে, কিন্তু বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম আমি লাশটাকে ঠিকানায় পৌঁছে দিয়ে ফিরে আসব। রাম রাম করতে করতে গাড়িতে উঠে এদিকে এগিয়ে আসছি, ঠিক সেই সময় আবারও সেই গাড়ির মধ্যে আমি তাকে দেখতে পেলাম। কি ভয়ানক সেই প্রেতনি! কিছুতেই আমার নিস্তার নেই। হ্যাঁ, এখন তার দাবি তার শান্তির প্রয়োজন। আরে বাবা, তার জন্য তো তার বাড়ির লোকই রয়েছে। আমার পিছু কিছুতেই ছাড়ছে না সে। তার নাকি আমাকেই সব থেকে বেশি বিশ্বস্ত বলে মনে হয়েছে। এবার বলুন আপনি, আমি কি করব? বিকাশবাবু প্রসূনের মুখে এই কথাগুলো শুনে জোরে জোরে হাসতে শুরু করলেন। ওই পরিস্থিতিতে এমন কথা শুনলে যে কেউই হয়তো হেসে গড়িয়ে যেত, কিন্তু প্রসূনের দৃষ্টির মধ্যে লুকিয়ে থাকা ভয়টা ভয়ঙ্করভাবে তাকে আঘাত করতে শুরু করলো। তিনি হাসতে হাসতেই সহসা যেন গম্ভীর হয়ে উঠলেন, বললেন, আমারও যেন কোথাও একটা ভয় লাগছে এখন তোমাকে দেখে। কি অস্বাভাবিক আচরণ করছো তুমি। মনে হচ্ছে যেন যে প্রসূনকে এই কাজটা দিয়ে পাঠিয়েছিলাম সে আর ফেরেনি, ফিরেছে সম্পূর্ণ আলাদা একটা মানুষ। এই মানুষটার মধ্যে আর স্বাভাবিকত্ব নেই। এমনটা হলে তো তোমাকে মর্গের লোকটিকেও জবাবদিহি করতে হবে, আর তোমার সাথে আমিও ফেঁসে যাব। ঠিক সেই সময়তেই প্রসূন বলে ওঠে, ব্যাপারটা যদি এখানে সীমাবদ্ধ থাকতো তাহলে তো হয়েই যেত। বিষয়টা এখানে শেষ নয়। এরপরে যেটা বলবো সেটা শুনলে তো আপনার পিলে চমকে যাবে। আর কি সমস্যা থাকতে পারে? তুমি যা সব আজগুবি গল্প বানিয়েছো তার থেকে বড় কী বা হতে পারে? আচ্ছা, আমার থেকে আরও বেশি টাকা পাওয়ার লোভে তুমি এই সব আষাঢ়ে গল্প ভাবছো না তো? না, একেবারেই না। আমি সেটা কোনোদিনও ভাবিও নি, আর এমন ধরনের কোনো চিন্তা নিজের মনে নিয়েও আসেনি। আমি জুলিয়ার লাশটাকে ওই বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। এরপর সেই লাশ হঠাৎ করেই গায়েব হয়ে যায়। ভাবতে পারছেন আপনি? আপনি কি একবারের জন্য ভাবতে পারছেন যে একটা জলজান্ত লাশ কফিনের মধ্যে থেকে গায়েব হয়ে গেল? জুলিয়ার জ্যাঠা মানে পল্লববাবু আর কাকা মানে নির্মলবাবু, এদের দুজনের মধ্যে আমি কী সব কথাবার্তা শুনছিলাম। এরা দুজনে নিজেদের মধ্যে ফিস ফিস করে কী সব যেন কথাবার্তা বলে চলেছিল। আসল বিষয়টা ঠিক কী আমি কিন্তু কিছুই আন্দাজ করে উঠতে পারছিলাম না। ওই ওই লাশটার গায়েব হয়ে যাওয়া, পরিবারের মানুষদের জুলিয়াকে নিয়ে জল্পনা করা, আর সব থেকে বড় বিষয় জুলিয়াকে দেখে কারোর চোখে এক ফোঁটাও জল আমি দেখলাম না। আপনি বা আমি এটা কি করতে পারতাম? নিজের পরিবারের কাছের মানুষটা গত হলে এমন অবাক করা আচরণ কি করতে পারতাম আমরা? আপনি বলুন না বিকাশবাবু, আপনি কি কোনোদিনও পারতেন এটা করতে? পারতেন কি? প্রসূনের মুখে এই কথাগুলো শুনে অবাক হয়ে গেলেন বিকাশবাবু। এটা সত্যি অবাক কাণ্ড। লাশটা গায়েব হয়ে গেল, জলজান্ত একটা বডি কফিনের ভেতর থেকে উধাও হয়ে গেল। এটা তো তাহলে আবার পুলিশ কেস হবে। তবে হ্যাঁ, এদিকে থানায় আর বিষয়টাকে নিয়ে কেউই এফআইআর করতে আসবে না। প্রসূন পাগলের মতো বিড়বিড় করতে শুরু করলো, বিষয়টা তা নয়, বিষয়টা অন্য কিছু। পুলিশ কিভাবে একটা প্রেতের সাথে লড়াই করবে? আর 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 ওর পরিবারের লোকেরাই বা কী করে জুলিয়াকে পাকড়াও করতে পারবে? কি 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 ভেবেছেন আপনি? বিষয়টা এতটাই সহজ? হ্যাঁ, বিষয়টা এতটাই সহজ। জুলিয়ার বডি না পাওয়া গেলেই বা জুলিয়া কিন্তু আর এখন একটা লাশ নেই, সে এখন একটা প্রেতনি হয়ে পড়েছে। সে যে অবস্থা রয়েছে তা আমি নিজের চোখে দেখে এসেছি, নিজের চোখে। এরপরেও
আপনার আমার কথায় বিশ্বাস হচ্ছে না তো? হচ্ছে না তাই তো বিকাশবাবু? কি হচ্ছে না? জুলিয়া যদি আপনাকে দেখা দিতে আসে তাহলে অবাক হবেন না বড় সাহেব, কারণ মৃতেরা যে কোনো জায়গায় বিচরণ করতে পারে। তারা তারা সব কিছু পারে, সব কিছু, বুঝেছেন আপনি? আমি সেটা দেখে এসেছি। ফলে 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 আপনি একটা কাজ করুন, আমার পাওনা গন্ডা তাড়াতাড়ি করে মিটিয়ে দিন। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যেতে চাই। আমি সত্যি বলছি, আমি এই মুহূর্তে এখান থেকে চলে যেতে চাই। আমার মা আগে থেকেই হাসপাতালে ভর্তি আছেন, ওনার চিকিৎসার জন্য আজকের মধ্যেই আমাকে টাকাগুলো জমা করতে হবে, না হলে মানুষটার অপারেশন হবে না, মানুষটা মরে যাবে। আমি চোখের সামনে আর কটা মৃত্যু দেখবো বলুন দেখিনি? আর কটা মৃত্যু? আমি তো একটা মৃতকেও আবারও মরতে দেখলাম। একটা লাশ সে একবার জীবন্ত হচ্ছে আর একবার মরে যাচ্ছে। কি অসাধারণ বিষয়! একবার ভাবুন দেখিনি তো। দিন দিন দেখিনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার টাকাটা মিটিয়ে দিন না বড়বাবু, আমার টাকাটা দিন, আমাকে মিটিয়ে দিন। বিকাশবাবু আর কথা বাড়লেন না। প্রসন্নের মুখে কথাগুলো শুনে তার মনের মধ্যে নানা রকমের দুশ্চিন্তা কাজ করতে শুরু করলো। তবে টাকাগুলো তিনি নিজের কাছে রেখে দিয়েছিলেন, আর তারপরেই সেগুলো তিনি তৎক্ষণাৎ প্রসন্নের হাতে তুলে দিলেন। এরপরে প্রসন্ন বিকাশবাবুর বাড়ির বাইরে রাখা নিজের সাইকেলখানায় চেপে এগিয়ে গেল হাসপাতালের দিকে। প্রসন্নের মুখে তখন রাম নাম। হে ঈশ্বর, আমাকে ওই প্রেতনির থেকে মুক্ত করো। আমি তোর কোনো ক্ষতি করিনি, তাহলে ও ও আমারই বা পিছনে পড়ে রয়েছে কেন? হে ঈশ্বর, আমাকে আমাকে সাহস দাও। সাইকেলটি এগোতে লাগলো। এমন সময় প্রসন্নের মনে হলো ওর পেছনের কেরিয়ারে কেউ বসে রয়েছে। সে সে বই নিয়ে যাচ্ছে কাউকে। সাইকেলটাকে মাঝ রাস্তায় থামিয়ে ধীরে ধীরে পেছনের দিকে ফিরে তাকায় প্রসন্ন। হাঁপ ছেড়ে বাঁচে সে। না না, পিছনে তো কেউ নেই। তাহলে তাহলে এরকম মনে হলো কেন যে পিছনে কেউ বসে রয়েছে? আর কেরিয়ারটাকে ভারী ভারী লাগছিল। এগুলো কি সবই আমার মনের ভুল? না, আমাকে এসবের থেকে দূরে সরে যেতেই হবে। যেভাবেই হোক না কেন আমাকে দূরে সরে যেতে হবে। আমাকে 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 নিজেকে বিশ্বাস জোগাতে হবে যে আমি যা দেখেছি সেগুলো সবই আমার মনের ভুল, ভ্রান্ত ধারণা। এমনটা আবার হয় নাকি? একটা মৃত মানুষ নাকি আমার কাছে এসে তার আত্মার মুক্তির ইচ্ছা প্রকাশ করছে? না 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 না, কোনোদিনও সেটা হয় না। কোনোদিনও এমনটা হওয়া সম্ভব নয়। আমি এ বিষয়ে 100% নিশ্চিত। সাইকেলে প্যাডেল দিয়ে আবারও এগিয়ে যেতে লাগলো প্রসন্ন। এমন সময় একটা রক্তমাখা হাত পেছনের দিক থেকে এসে তার কাঁধের উপর পড়তেই সাইকেল থেকে উল্টে পড়ে যায় সে। আর ঠিক সেই সময়তেই দূর থেকে ছুটে আসা একটা বাস সাইকেলটাকে চাকার তলায় একেবারে পিষে দিয়ে চলে যায়। সাইকেলের চেনটা ছিঁড়ে ছিটকে গিয়ে লাগে একটি ল্যাম্পপোস্টের সাথে। এক বীভৎস আওয়াজ। সজোরে চিৎকার করে ওঠে প্রসন্ন। এমন সময় সে দেখল তার সামনে দাঁড়িয়ে জুলিয়া। ওর শরীরটা ওইভাবেই ক্ষতবিক্ষত হয়ে রয়েছে। সে হাওয়ার চেয়েও দ্রুত গতিতে প্রসন্নের সামনে এসে বসল। তারপরেই নিজের হাতে থাকা ব্লেডটা নিয়ে নিজের জিভ কাটতে শুরু করলো। টপ টপ করে পড়তে লাগলো রক্ত, আর তার সাথেই এক পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়ল জুলিয়া। কি বিভৎস সেই হাসি!
প্রসূনের দম যেন 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 বন্ধ হয়ে আসতে শুরু করলো। সে নিজের হাতে লেগে থাকা রক্তগুলোকে প্রসূনের গালে মাখিয়ে দিতে দিতে বলতে লাগলো, মা হসপিটালে ভর্তি, তাই না? এক ফোঁটা করে রক্ত যাচ্ছে তার শরীরে, তাই তো? ওই প্রতিটি রক্তের হিসাব কিন্তু আমি নেব প্রসূন। তুই যদি আমাকে মুক্তি না দিতে পারিস, তাহলে কিন্তু তোর জীবনে থাকা সব কিছুকে আমি তোর থেকে অনেক দূরে করে দেব। তুই আর কোনোদিনও তাদেরকে খুঁজেই পাবি না। সব কিছুকে মনের ভুল ভাবাটা এবারে বন্ধ কর প্রসূন। জুলিয়া কোনোদিনও মনের ভুল হতে পারে না। জুলিয়া ছিল, সে আছে, সে থাকবেও। আর তাকে ততক্ষণ থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত পাপীদেরকে সে শেষ করতে পারছে। প্রতিশোধের আগুনে জ্বলছে জুলিয়া, আরও জ্বলবে সে। এইভাবেই তিলে তিলে ওদেরকেও শেষ করতে হবে যে আমাকে মৃত্যুর পরেও তো তারা একটা দিনের জন্যেও শান্তি দেয়নি। আমিও ওদেরকে শান্তিতে বাঁচতে দিতে পারছি না, একেবারেই না। প্রসূন পেছনের দিকে সরে যেতে শুরু করলো। আমি আমি কিভাবে এই কাজে আপনাকে সাহায্য করতে পারবো? আমি তো কিছুই জানি না। আপনার পরিবার পরিজনদের সাথেও তো আমার কোনো আলাপ পরিচয় নেই। আপনি কত নামজাদা পরিবারের মানুষ, আর সেখানে আমি হলাম গিয়ে এক গরিব ভিখারি। আমি কিভাবে এইসবের মধ্যে থাকবো আর আসল রহস্য কিভাবে খুঁজে বার করতে পারবো? আমাকে আপনি ক্ষমা করে দিচ্ছেন না কেন বলুন দেখিনি? আপনার কাছে তো অনেক শক্তি রয়েছে। আপনি যখন তখন যেখানে খুশি অবারিতভাবে ঘুরে বেড়াতে পারেন, যে কোনো মানুষের প্রাণও কেড়ে নিতে পারেন। সব যে আপনার হাতের মুঠোয় রয়েছে। তাহলে আপনি কেন আমার পিছনে পড়ে রয়েছেন? কেন রয়েছেন? আমাকে ছেড়ে দিন, আমাকে মুক্ত করুন, আমাকে মুক্তি দিন। জুলিয়ার সেই রক্তমাখা মুখের পাগল করা হাসি প্রসূনের শির দ্বারা বেয়ে এক হিমেল রক্তের স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রসূন আমতা করতে লাগলো। আর ঠিক সেই সময়তেই জুলিয়ার দ্বারা সৃষ্ট এক কড়া আতঙ্কের প্রহর যেন ওকে তিলিয়ে তিলিয়ে শেষ করে দিতে লাগলো। জুলিয়া সেইখান থেকে সরে গিয়ে হেঁটে যেতে লাগলো বড় রাস্তা বরাবর। এরপরেই রাস্তার মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়ল। প্রসূন দেখতে পেল দূর থেকে সজোরে ছুটে আসছে একটি লরি। তারপরেই সেটি ক্রমে জুলিয়ার আরো কাছে এগিয়ে আসতে লাগলো। প্রসূন হাঁ করে সবটা কেবলমাত্র দর্শকের ন্যায় দেখতে লাগলো। উন্মাদের ওই খেলায় মেতে উঠেছিল সে। এসবের কোনো ইঙ্গিত বুঝে ওঠার আগেই সেই লরিটা এসে জুলিয়ার শরীর ভেদ করে চলে গেল এক নিমেষে। প্রসূন আতঙ্কে কোকিয়ে উঠল। আমাকে ভয় দেখাবেন না। আমি 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 আর এই নৃশংসতা সহ্য করতে পারছি না, কিছুতেই পারছি না। দয়া করে আমাকে ছেড়ে দিন। আপনি কি চান? কি আপনি আমার কাছ থেকে কি চান বলুন দেখিনি? জুলিয়া আবার তার চোখের সামনে এসে হাজির হলো। আমার মুক্তি চাই। একজন আমার আত্মাকে আটক করে রেখেছে, তার থেকে আমার মুক্তির প্রয়োজন। মুক্তি চাই আমার। সে আমাকে নাগপাশে এমন ভাবে আটকে রেখেছে যে আমি এত শক্তিশালী হওয়া সত্ত্বেও সেখান থেকে কোনো মতে বেরিয়ে আসতে পারছি না। ওই নাগপাশ ভেদ করে বেরোনো আমার দ্বারা সম্ভব হচ্ছেই না। আমাকে দিয়ে নোংরা খেলায় মেতেছে সে। এই মৃত শরীরটাকে আর কতজন কতভাবে নোংরা করবে? হ্যাঁ, কতজন?
আমি পারছি না আমি এই জ্বালা সহ্য করতে পারছি না প্রসূন। প্রসূন কানে আঙুল দিয়ে জুলিয়ার সেই বিভৎসতা দেখে রাস্তার এক ধারে বসে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, দয়া করে আমাকে বাঁচতে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, না 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 না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে 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 ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও না। এরপরেই সে দেখতে পায় একটি লোক তার সামনে এসে দাঁড়িয়েছে। লোকটির চেহারা একেবারে অন্যরকম। তার পরনে একটি গেরুয়া বসন। লোকটিকে দেখলে আর 5টা স্বাভাবিক লোকের মতন একেবারে মনে হয় না প্রসূনের। সেই লোকটি বলে, আপনি কার সাথে কথা বলছিলেন? রাস্তার ধারে এভাবে বসে থেকে কি ভাবছিলেন আপনি? আমি জানি আপনি বিপদে পড়েছেন। আপনাকে দেখে এতটুকু পাগল বলে মনে হয় না, কিন্তু হ্যাঁ, আপনি যে কোনো কালো শক্তির দ্বারা পীড়িত এ বিষয়ে আমি একেবারে নিশ্চিত। প্রশ্ন উঠে দাঁড়ায়। আমি আমি ভূত দেখেছি। সে আর কাউকে দেখা দিচ্ছে না, কেবলমাত্র আমাকেই দেখা দিচ্ছে সে। এই পরিস্থিতির থেকে আমাকে বেরোতে হবে, নাহলে আমি দম বন্ধ হয়ে এখানেই মরে পড়ে থাকবো। দয়া করে আমাকে বাঁচান, আমার প্রতি দয়া করুন। এখান থেকে অনতি দূরেই একটি কালী মন্দির রয়েছে, খুবই জাগ্রত সেই মন্দির। সেখানেই এক সাধু বাবা থাকেন। সকলে বলেন উনি নাকি চমৎকার করেন। তোকে ওনার সাথে গিয়ে দেখা করতে হবে। একমাত্র উনি তোকে তোর আগামীর কথা জানিয়ে দিতে পারেন। উনি তোকে বলতে পারবেন তোর ভূত আর ভবিষ্যতের কথা। তুই যা, তুই তার সাথে গিয়ে সাক্ষাৎ কর। এই কথাগুলো বলেই লোকটি প্রসূনের সামনে থেকে সরে গেলেন। প্রসূন এসবের অর্থ আন্দাজ করতে না পারলেও সেই সমস্যা থেকে বেরোনোর উপায় সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল ছিল। সে আগে ভাগে একটি বাসে উঠে হাসপাতালের উদ্দেশ্যে এগিয়ে গেল। হাসপাতালের মধ্যে ঢুকে সে দেখতে পেল তার মা আগের চাইতে অনেকটাই সুস্থ। সেলাইন চলছে। ডাক্তারকে ডেকে সে বলল, মুকুলবাবু, এই নিন, আমি আপনার টাকাটা নিয়ে এসেছি। এখানে পাওনা সমস্ত টাকা কড়ি সব রয়েছে। এতদিন ধরে আমার মায়ের অপারেশন বন্ধ হয়ে পড়েছিল। এই টাকার কারণেই তো আপনারা এত অবহেলা করতে পেরেছেন। কিন্তু আমি আজকে সবটা মিটিয়ে দিলাম। এরপরে দয়া করে আমার মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, না হলে যে ওই মানুষটা আর বাঁচবে না, শেষ হয়ে যাবে। বেশ, দেখুন, আমাদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই প্রসূন। আমরা আমাদের ডিউটিটাই করছি। আমাদের সমস্ত রুলস আর রেগুলেশন কিন্তু ফলো করে চলতে হয়। আমরা এর বাইরে বেরিয়ে কিছুতেই কাজ করতে পারবো না, আর সেদিকে আমাদের নজরও রাখতে হয়। কিন্তু ফলে আপনার মাকে যে কেবল আলাদা করে অবহেলা করা হচ্ছে এমনটা কিন্তু একেবারেই নয়। এসবের মধ্যে একটা কারণ তো রয়েছেই। আমরা শুধু সেই নিয়মগুলোকে মেনটেন করছি মাত্র। বলেই ডক্টর মল্লিক চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই প্রসূনের মাকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হলো। এমন সময় প্রসূনের নজর পড়ল তার মায়ের খাটের দিকে। সেদিকে তাকাতেই পুনরায় তার শরীরের রক্ত হিম হয়ে গেল। সে দেখতে পেল মায়ের বেডির একেবারে পেছনের দিকে দাঁড়িয়ে রয়েছে জুলিয়ার আত্মা। সেই বিকট হাসি, সেই উন্মাদনা, সেই অনাভিষিক্ত শক্তি যেন বারে বারে প্রসূনকে আঘাত করে তার সবটা শেষ করে দিতে চাইছে। সে দেখল জুলিয়া নিজের নখল হাতটা ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছে তার মায়ের স্যালাইনের দিকে। একটা চাপা আর্তনাদের সুর তুলে জুলিয়া বলে ওঠে,
স্যালাইনের তারটাকে কেটে দিলেই কিন্তু সবটা শেষ প্রসূন। ওই যে নলটা রয়েছে, যেটা তোর মায়ের নাকের মধ্যে দিয়ে একেবারে হৃৎপিণ্ডে চলে গিয়েছে, ওই নলটাকে সরিয়ে দিলেই শুরু হবে শ্বাসকষ্ট। হাঁফাতে থাকবে তোর মা। আর তারপরেই দমটা ফুস করে বেরিয়ে যাবে, একেবারে ফুস। আরও চিৎকার করে ওঠে প্রসূন। না না না, কিছুতে না, কোনো মতেই না, কোনোভাবেই না। না না, এটা করবেন না, দোহাই আপনার, মাকে ছাড়া আমার আর কেউই নেই। আপনার কাছে দোহাই করছি, অনুরোধ করছি, এটা করবেন না। আমি আমি হাত জোর করছি আপনার কাছে, দেখুন আমি হাত জোর করছি আপনার সামনে, এটা করবেন না। ওখানে উপস্থিত ডাক্তার ও নার্সরা কেউই প্রসূনের এই আচরণের কিছুই বুঝে উঠতে পারে না। ডক্টর মল্লিক বেশ কয়েকজন ওয়ার্ড বয়কে সেখানে ডেকে বললেন, তোমরা ইমিডিয়েটলি প্রসূনকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। ওর কিন্তু মাথা ঠিক নেই। ও যে কখন কি করে বসবে তা কিন্তু কেউ বলতে পারে না। ওকে এখন সবার আগে শান্ত করতে হবে। প্রসূন, কাম ডাউন, প্লিজ কাম ডাউন। আমরা তোমার মাকে পুরোপুরি সুস্থ করবার চেষ্টা করব। উনি কিন্তু এখন আগের থেকে ভালো আছেন। এই অপারেশনটা হয়ে গেলেই কিন্তু সব ঠিকঠাক হয়ে যাবে। মল্লিকবাবু নিজের মতন করে প্রসূনকে আশ্বাস দিয়ে যাচ্ছিলেন। এমন সময় প্রসূনের চোখের সামনে আবারও এসে হাজির হয় জুলিয়া। সে তার মায়ের দিকে আঙুল দেখিয়ে বলতে থাকে, ডাক্তার ডাক্তারের কাজ করুক, আর আমি আমার। প্রসূন সাথে সাথে উঠে দাঁড়ায় চেয়ার থেকে। না না, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আমার যা যা করণীয় আমি সব করব, কথা দিচ্ছি আপনাকে। যে করেই হোক না কেন আপনাকে আমি মুক্তি দেব। এইভাবে আপনাকে আর কষ্ট সহ্য করতে হবেই না, কথা দিলাম আপনাকে। দয়া করে আমার মায়ের কোনো ক্ষতি করবেন না। আমি দেখুন আপনার সামনে আমি হাত জোড় করে বলছি, আপনার কোনো কষ্ট আমি আর সহ্য করতে পারবো না। আপনাকে আর কোনোভাবেই আমি কোনো কষ্ট দেব না। দয়া করে আমার মায়ের কোনো ক্ষতি করবেন না। জুলিয়ার আত্মা খিলখিলিয়ে হাসতে থাকে। আগের কাজ আগে কর, আর আমাকে কি করতে হবে বা কি করতে হবে না সেটা বরং আমার উপরেই ছেড়ে দে। ওটা নিয়ে তোকে ভাবতে হবে না। তোকে যেটা বলেছি তুই সেটাই কর, না হলে। প্রসূনের নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। দুরাত তার চোখে কোনো ঘুম নেই, ঠিক করে খাবারটাও খেতে পারছে না সে। রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার শক্তিটুকু একেবারে হারিয়ে ফেলেছে। মাথাটা ঘুরতে থাকে তার। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যায় প্রসূন। এরপরে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে যেতে থাকে সেই কালী মন্দিরের দিকে। হাসপাতালের সামনে থেকে একটি রিক্সা ভাড়া করে সোজা গিয়ে পৌঁছায় সেই কালী মন্দিরের সামনে। রিক্সাওয়ালাটি তাকে বলে, দাদা ভাড়াটা। প্রসূন রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে সোজা হাঁটা দেয় সেই মন্দিরের পথে। সেখানে পৌঁছে হঠাৎ তার নজর পড়ে এক সাধু বাবার দিকে। তিনি দেখতে পান সেই বাবাজি বসে রয়েছেন একটি বট গাছের তলায়। জায়গাটা যথেষ্ট সুন্দরভাবে বাঁধানো, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এমন সময় সে ছুটতে ছুটতে পৌঁছায় সেই বাবার সামনে। তারপরেই তার পায়ে পড়ে একেবারে হাউমাউ করে কাঁদতে শুরু করে। বাবাজি তখন ধ্যানে বসেছিলেন। প্রসূনের মুখে এই কান্নার আওয়াজ শুনে তিনি চোখ মেলে তাকান। এরপর তার মাথায় নিজের হাত রেখে অত্যন্ত শান্ত স্বরে বলেন, এভাবে কাঁদিস না বাবা,
এভাবে কাঁদিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। কেন কেন নিজেকে এত কষ্ট দিচ্ছিস বলতো? আমি সবটা দেখতে ও বুঝতে পারছি। প্রায় 2 দিন তো কিছুই পেটে দিসনি। ওরে, মায়ের দরবারে এসেছিস, এটা মনে রাখিস। মা কোনোদিনও কাউকে খালি হাতে যেতে দেন না। সে ডাকে খালি হাতে, কিন্তু ফিরিয়ে দেয় ঘরা ঘরা সুখ। আগে তুই কিছু মুখে দে, তারপরে আমি তোর সব কথা শুনবো। সাধু মহাত্মা প্রসূনকে নিজের সাথে করে এগিয়ে নিয়ে যান ভোজনালয়ের দিকে। সেখানে তাকে বসিয়ে ভরপেট খিচুড়ি ভোগ খাওয়ান প্রথমটায়। নিজের হাতে বেড়ে দেন সমস্ত খাবার। খাবার পেটে পড়তেই অনেকটা স্বাভাবিক বোধ করতে থাকে প্রসূন। জলের গ্লাস তার দিকে এগিয়ে দেন বাবাজি। ঢকঢক করে এক নিঃশ্বাসে সবটুকু জল সাবার করে দেয় প্রসূন। বল বাবা, তোর কি হয়েছে? প্রসূন সেই বাবাজির সামনে নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত অলৌকিক ঘটনার কথা খুব যত্ন করে বলতে শুরু করে। সমস্তটা শোনবার পরে বাবাজি আবারও চোখটা বন্ধ করে নেন। এরপর এক মনে বেশ কিছুটা সময় চিন্তা করতে থাকেন। তারপর এক সময় চোখ খুলতেই প্রসূনকে উদ্দেশ্য করে বললেন, এখান থেকে 200 মাইল দূরে বেরিয়াতলা বলে একটি গ্রাম রয়েছে। ওইখানেই এক তান্ত্রিক এক বিশেষ ব্যক্তির মধ্যস্থতায় আটক করে রেখেছে সেই মেয়েটির মৃত শরীরকে। সেই লোকটি ওই মেয়েটির আত্মাকেও আটকে রাখতে চেয়েছে ওর শরীরে। উদ্দেশ্য একটাই, কেউ নিজের কার্যসিদ্ধি করাতে চাইছে তাকে দিয়ে। ওই মেয়েটিকে তার প্রিয়জন, ওই শরীরটিকে তাদের প্রয়োজন। এক নোংরা খেলায় মেতেছে সেই তান্ত্রিক। সেই তান্ত্রিক নিজের অপূর্ণ সাধনাকেও যেমন পূর্ণ করতে চাইছে, ঠিক একইভাবে অর্থের লোভের বশে অন্ধ এক ব্যক্তি নিজের স্বার্থের জন্য আটক করে রেখেছে ওই মৃতের শরীর। ওর আত্মা এমনিতেই অতৃপ্ত। অপঘাতে মরতে হয়েছে মেয়েটিকে। যারা মেরেছে তারা ওর পরিবারেরই কেউ। মেয়েটির কাছ থেকে সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়ার কারণেই এই হত্যা। কিন্তু সেই কাজ এখনো সমাপ্ত হয়নি বলেই তারা ওই শরীরটিকেও আটক করে রেখেছে। বাবাজির কথা শুনে চমকে উঠল প্রসূন। তাকে জিজ্ঞেস করলো, আমি তো আপনার কোনো কথাই বুঝে উঠতে পারছি না। আপনি ঠিক কি বলতে চাইছেন? ব্যাপারটা ঠিক কি? দেখ বাবা, আমি আমার শক্তি দ্বারা যেটুকু দেখতে পেয়েছি সেটুকুই তোকে বলতে পারলাম। এরপরে বাকিটা তোকেই খুঁজে বার করতে হবে। ওই আত্মা তোর কোনো ক্ষতি করবে না, এই বিষয়ে আমি সম্পূর্ণ নিশ্চিত। কিন্তু ও শুধুমাত্র তোকে বেঁধে রেখেছে নিজের মুক্তির জন্যে। তুই একমাত্র ওকে মুক্তি পেতে সাহায্য করতে পারিস। তোকেই পণ্ড করতে হবে সেই অশ্লীল কাজ। তোকেই মুক্তি দিতে হবে ওই আত্মাকে। আগামীকাল অমাবস্যা, ওই দিনকেই ওরা ওদের কার্যসিদ্ধির চেষ্টা করবে। ভোর হওয়ার আগেই ওরা এই কাজ শেষ করে ফেলবে। এরপরে শরীরটাকে নিজের কাজে লাগাবে ওই তান্ত্রিক। আজীবনের জন্য মেয়েটির আত্মাকে বন্দি করবে তারই মৃত শরীরে। আর সেই শরীরটিকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজে লাগিয়ে যাবে। বহু মানুষের ক্ষতি করবে সে। তোকেই আটকাতে হবে এই ক্রিয়া। এই কাজটা তো জুলিয়া নিজেও করতে পারে, তাহলে সেখানে আমার মতন একজন সাধারণ মানুষের সাহায্যের প্রয়োজনটাই বা কি? এমন সময় সেই বাবাজি প্রসূনকে উদ্দেশ্য করে বললেন, তান্ত্রিক জুলিয়ার আত্মাকে আটক করেছে। অকেজ হয়ে পড়েছে তার সকল শক্তি। সে না পুরোপুরি মুক্ত হতে পারছে, আর না নিজের শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে ওই বন্ধন থেকে বার করে আনতে পারছে।
সে ফেঁসে রয়েছে নিজেরই শরীরের মধ্যে। আমরা যতক্ষণ জীবিত থাকি ততক্ষণ আমাদের আত্মা আমাদের ওই শরীরের মধ্যেই থাকে। এই শরীরকে বলা হয় নশ্বর, কারণ এটির একদিন শেষ আছে। কিন্তু মৃত্যুর পরে আত্মা অবিনশ্বর হয়ে যায়, সে হয়ে যায় মুক্ত, তার বিচরণ হয়ে যায় অবারিত। সে যে কোনো জায়গায় যে কোনোভাবে নিজেকে মুক্ত করে ঘুরে বেড়াতে পারে। মুক্তির আস্বাদ গ্রহণ করতে তৎপর সে। সেখানে ওই তান্ত্রিক ওকে ওর মৃত শরীরের মধ্যেই আবদ্ধ করে রেখেছে জোর করে। মৃত শরীরকে ছেড়ে যেখানে আত্মা সর্বদা নিজের মুক্তিকে খুঁজে নিতে তৎপর হয়, সেখানে তাকে ওই নশ্বর দেহের মধ্যেই শরীর ত্যাগের পরেও পড়ে থাকতে হচ্ছে। আর এটি তার অসহ্য যন্ত্রণার প্রধান কারণ। সেই কারণেই ওই কৌশল তোকে পণ্ড করতে হবে। তা না হলে ওই আত্মা আজীবন ওইখানে ওইভাবেই বিদেহীর বেশে কষ্ট পেতে থাকবে, আর এর পরেও একের পর এক ক্ষতি করতে থাকবে। দেরি হয়ে যাবার আগেই এই কাজ তোকে করতে হবে। যা যা, তুই রওনা হয়ে যা। আমার আশীর্বাদ রইল তোর সাথে। এই নে, এই তাবিজখানা নিজের হাতে পড়ে নে। ডান হাতে থাকবে এই তাবিজ, আর কোনো বিপদ তোকে ছুঁতে পারবে না। মা ভবতারিণী তোর মঙ্গল করুন। কথাগুলি বলা শেষ করেই সে বাবাজি আবারও ধ্যানে বসে পড়লেন। প্রসূন মায়ের মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে বাবাজিকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়ল বেলিয়াতলার উদ্দেশ্যে। অনেক কষ্টে সে সেই গ্রামের ঠিকানায় পৌঁছালো। পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এমন সময় তার মনে পড়ল তার নিজের মায়ের কথা। আরে এইসবের মধ্যে তো মায়ের কথাই ভুলে গেছি। তালিগুলে মায়ের খোঁজটা নিয়ে আসতেও ভুলে গেলাম। মাকে তো ওরা অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছিল, তাহলে মায়ের তো নির্ঘাত অপারেশনও হয়ে গিয়েছে এতক্ষণে। হয়তো মাকে বেডেও দিয়েছে, কিন্তু মায়ের শরীরের খেয়াল রাখবার জন্য সব থেকে বেশি প্রয়োজন আগে এই কাজটা সম্পাদন করা। এই কাজটা না করতে পারলে জুলিয়া মাকে শেষ করে ফেলবে। আমাকে যদি সে মেরেও ফেলে তবুও ভয় পাবো না, কিন্তু যে মায়ের জন্য আজকে আমি দাঁড়িয়ে রয়েছি সে মায়ের কোনো ক্ষতি আমি কোনোভাবেই হতে দেব না। কিন্তু এই গ্রামে এখন সেই তান্ত্রিককে কীভাবে খুঁজে বার করব আমি? আমাকে তো এই বিষয়ে কিছুই বলেননি বাবাজি। তবে তবে কি করব এখন আমি? এমন সময় প্রসূনের নজর গেল সামনের দিকটায়। হঠাৎ একটি চশমা পরা লোককে চোখের সামনে দেখতে পেয়ে চমকে উঠল সে। আরে এই লোকটাকে তো চেনা চেনাই লাগছে। কোথায় যেন দেখেছি। লোকটির পিছু করতে শুরু করলো প্রসূন। লোকটি গ্রামের সীমান্ত ধরে হেঁটে গিয়ে প্রবেশ করলেন একটি কুটিরের মধ্যে। প্রসূনও সেই কুটিরের সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। লোকটি ভেতরে প্রবেশ করলেন। এরপর নিজের মুখ থেকে কালো কাপড়টা সরালেন তিনি। লোকটির চেহারা প্রসূনের সামনে আসবার সাথে সাথেই চমকে উঠল প্রসূন। এ কি? এ তো পল্লব বাবু। উনি এখানে কি করছেন? আর উনি বা কে? আর উনি তো নির্মল বাবু। সর্বনাশ, ওনারা এই গ্রামে কি করতে এসেছেন? আর এটা তো একটা তান্ত্রিক। এই সামনে একটা মরাকে শুয়ে রেখেছে বলেই তো মনে হচ্ছে, কিন্তু ওই মরাটাকে তো দেখতে পাচ্ছি না। মরাটার মুখটাও যে নজরে পড়ছে না। কিভাবে যে দেখবো? দেখি তো এইভাবে দেখা যায় নাকি? ঠিক সেই সময় ওই জায়গায় জানলার একটি কপাটকে খোলা অবস্থায় দেখতে পায় প্রসূন। সেখান দিয়ে সামনের দিকে মুখ বাড়াতেই সে যা দেখে, তো দেখা মাত্রই তার শির দ্বারা বেয়ে হিমেল রক্তস্রোত বয়ে যায়। এ কি? এই যে জুলিয়ার দেহ।
এরাই তার মানে জুলিয়াকে আটক করে রেখেছে। কিন্তু পল্লব আর নির্মল বাবুকে তো আমি ভালো মানুষই ভেবেছিলাম। ওনারা আমার সাথে কত কথাই না বললেন, দুঃখ প্রকাশও করলেন, আমাকে বকশিসও দিলেন, আর তারাই কিনা নিজের পরিবারের মেয়ের সাথে। ছি 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 ছি। ওই কারণেই বলে যে রক্ষক সেই ভক্ষক। কিন্তু এরা করতেটাই বা কি চাইছে, আর আমি বা কিভাবে বুঝবো? আমাকে আমাকে এখানে লুকিয়ে গোটা বিষয়টা দেখতে হবে। প্রসূন সেখানে লুকিয়ে গোটা ব্যাপারটা দেখতে লাগলো। সে দেখল ওই তান্ত্রিক জুলিয়ার শরীরটাকে দেখে নানান রকমের মন্ত্র পাঠ করে চলেছে, আর তার সামনে রাখা রয়েছে একটি কাগজ ও একটি কলম। এমন সময় পল্লববাবু সেই তান্ত্রিককে উদ্দেশ্য করে বললেন, আরে এই তান্ত্রিক, তোকে পয়সা দিয়েছি কি আমাদের মুখ দেখবার জন্য নাকি? শোন, কেউ যেন ভ্রূণাক্ষরেও জানতে না পারে যে আমরা রয়েছি এই সবের পিছনে, বুঝলি? জুলিয়ার শরীরটাকে যে তুই ওখান থেকে সকলের অলক্ষ্যে আমাদের আঙুলি হিলালে চুরি করে এসেছিস, এটা যেন কেউ ভুলেও জানতে না পারে। পুলিশ এই দেহটাকে অহরহ খুঁজে চলেছে। আর ওই ফালতু ড্রাইভারটাকে, কি যেন বেশ নাম, ও হ্যাঁ প্রসূন, ওকেও তো আমরা যথেষ্ট টাকা পয়সা দিয়েছি, ফলে ও মুখ খুলবে না, কারোর কাছেই আশা করি কিছু বলবে না। তা তুই তো বললি যে তুই অসাধ্য সাধন করবি, জুলিয়ার আত্মাটাকে আটক করে নাকি এই পাওয়ার অফ অ্যাটর্নির পেপারে সাইন করাবি। কই, সেই কাজ কখন হবে? আমাদের একটাই উদ্দেশ্য, শুধু লন্ডন থেকে এখানে দৌড়ে এসেছি তোর মুখ দেখতে নয়। আর জুলিয়া চিরকালই আমাদের চক্ষু শুলছিল, কাজে এ মরুক বাঁচুক সে বিষয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। কাজেই তুই তাড়াতাড়ি তোর কাজ কর। এই জুলিয়ার ভূত যদি তোকে নাও মারে, আমরা কিন্তু এখানেই তোর কপালে শুট করে সোজা তোর লাশ ফেলে দেব। তখন জুলিয়া আর তোর বডি পুলিশ একসাথে পাবে। বুঝেছিস? তান্ত্রিকটি নিজের কাজ সারতে সারতে ওদের উদ্দেশ্য করে বললেন, এক মৃত শরীরের মধ্যে তার আত্মাকে পুনরায় নিয়ে আসা কোনো সাধারণ কাজ নয়। এই শরীরটাকে তোরা নিয়ে এসেছিস হাতের ছাপ নকল করতে, আর আমি ওর আত্মাকে এখানে নিয়ে আসতে চাইছি যাতে আমি ওর শরীরটা ব্যবহার করতে পারি। এই শরীরটা দিয়ে আমি আমার নিজের কার্য সিদ্ধ করতে পারবো, আমি আমার শত্রুদেরও দমন করতে পারবো। এরা 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 সকলেই আমার গোপন শত্রু। ওই প্রেত খুঁজে বার করবে তাদেরকে, আর আমার হয়ে মারবে। এভাবে সমস্ত শত্রু নাশ হয়ে উঠবে, আর আমি হয়ে উঠবো এই পৃথিবীর সব থেকে শক্তিশালী তান্ত্রিক। কেউ আমার আমার কোনো ক্ষতি করতে পারবে না। শোন, আমরা প্রত্যেকে যে যার উদ্দেশ্য নিয়ে গিয়ে চলেছি, কিন্তু এই প্রেতিনীকে বশে আনা এত সহজ কাজ নয়, কারণ সাধারণভাবে মৃত্যু হয়নি, আর নির্দিষ্ট সময়ের পূর্বেই এর মৃত্যু হয়েছে। তোরা জোর জবরদস্তি করেছিস ওকে এই পৃথিবীর মায়া কাটিয়ে যেতে, এটা ওর ধারণার অংশীদার ছিল না। আর সেখানে কি তোরা চাইছিস এত সহজে সবটা হয়ে যাক? জেনে রাখ, আমি ছাড়া কেউ প্রেতলোক ও মনুষ্য লোকের মধ্যে সংযোগ সাধন করতে পারবে না, তাই আমাকে আমার কাজটা করতে দে। তান্ত্রিকের মুখে এই কথাগুলো শুনে প্রসূনের কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। সে সবটাই পরিষ্কারভাবে বুঝতে পারল। বলল, কি সর্বনাশ! এরা মানুষ নাকি পাষাণ? হ্যাঁ, ওই কারণে জুলিয়ার আত্মা এখনো মুক্তি পায়নি, ঘুরে ঘুরে বেড়াতে বাধ্য হচ্ছে। ওর নিজের পরিবারের লোকেই যে ওকে শেষ করে ফেলেছে সেটা তো এতক্ষণে নিশ্চিত জেনেই গিয়েছে। এরপরে তো সে আরো রণচণ্ডী মূর্তি ধারণ করবে। কিন্তু এইসবের মধ্যে আমার কাজটাই বা কি?
বড়লোক পরিবারের পারিপার্শ্বিক আপসী সমস্যার মধ্যে খাবোখা আমি ফেঁচে গিয়েছি। কি করব এখন আমি? কি করব? হুতাশ করতে লাগলো প্রসূন। আর ঠিক সেই সময়তে ওর কানের কাছে এসে কেউ যেন বলে উঠল, এসেছিস? এটাই তো তোর সঠিক ঠিকানা। বাহ, তুই আমার কথা শুনেছিস তাহলে? খিখিকেই হাসির শব্দটা শুনে পেছনের দিকে আর তাকাতে পারল না প্রসূন। ওর সারা শরীরে তখন এক আতঙ্কের শিহরণ। এমন সময় ও শুনতে পেল, কিরে, তাকা আমার দিকে। তাকাচ্ছিস না কেন? তাকা। কি রে, কি হলো? তাকা। প্রসূন সেদিকে তাকানোর সাথে সাথে দেখতে পেল জিনিয়ার সেই রক্ত মাখা চেহারা। সে খিলখিলিয়ে হেসে বলল, এবারেই তো আমার ওদেরকে শেষ করবার পালা। এতকাল তো এটারই সন্ধান করছিলাম। যাদেরকে শেষ করেছিলাম, শেষ করবার সময় একটুও শান্তি পাইনি। সব সময় মনে হয়েছিল এর পরেও আমি অতৃপ্তই থাকব। কোথাও একটা অজানা কিছু রয়েই গেছে। এই তান্ত্রিক ভালোই করেছে আমার শরীরটাকে এখানে নিয়ে এসে। ও আমাকে নিয়ে না এলে আমি কোনোদিনও নিজের সত্যতার সাথে পরিচিতই হতে পারতাম না, কিছুতেই পারতাম না। এবার চোখের সামনে দেখতে পাচ্ছি নিজেকে, নিজের দোষীদেরকেও। প্রসূন ভয়ে ভয়ে আমতা আমতা করে বলল, যখন আপনি সবটা জেনে গিয়েছেন তখন দয়া করে আমাকে যেতে দিন। আমি এতটা ছুটে এসেছিলাম কেবলমাত্র আপনাকে সাহায্য করবার জন্যই, যাতে আপনার আত্মা মুক্তি পায়। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে এই কাজ আমার দ্বারা হবে না। এর জন্য আপনাকেই ওদের শাস্তি দিতে হবে। ওরা সত্যি শাস্তি পাওয়ার যোগ্য। জুলিয়ার চোখের পাতাটা আবারও যেন জলে ভারী হয়ে আসতে লাগলো। আমি আটক। ওই পেপারে ওরা আমার সাইন নিতে চায়, টিপছাপ, যাতে ওই সম্পত্তির মালিকানা ওরা নিজেরা পায়। আমার সই অথবা হাতের আঙুলের ছাপ না নিলে ব্যাংকের থেকে ওদেরকে মানি ট্রান্সফার করা হবে না। আমার বাবা নিজের মৃত্যুর আগে তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার নামে করে গিয়েছিলেন। আমার ঠাকুরদা যখন সম্পত্তির ভাগ করেন তখন উইলে আমার বাবার ভাগেই সব থেকে বেশি সম্পত্তির ভাগ ছিল। আর বাবার জ্যাঠা কাকারা প্রথম দিন থেকেই আমার সাথে ভালোবাসার অভিনয় করে এসেছিল। আমি জানতাম না, পরে ধীরে ধীরে অনুমান করতে পেরেছিলাম তাদের ব্যবহারে। তবে তারাই যে আমাকে একদিন পথ থেকে সরিয়ে দিতে চাইবে সেটা কল্পনাও করতে পারিনি। আজকে আমার দেহটা পড়ে রয়েছে আমার সামনে, পচে যাচ্ছে আমার শরীরটা, অথচ আমি তাতে প্রবেশ করে আবার নতুন করে একটা সুন্দর জীবন ফিরে পাবো না। আমাকে নিতে হবে বদলা, প্রতিশোধ। যাদেরকে কোনো দিনও নিজের থেকে কোনো অংশে আলাদা ভাবেনি, যাদের ভালোর জন্য নিরন্তর প্রার্থনা করে গিয়েছি, সেই মানুষগুলোই আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা ঠেলে দিয়েছে আমাকে মৃত্যুর দিকে। একটা বারের জন্য ওই হঠাৎ মেয়েটার কথা তাদের মনেই আসেনি। মৃত্যুই তাদেরকে শান্তি দেবে এই ভেবে শেষ করেছে আমাকে। একবারও হাত কাঁপেনি তাদের। শুধু কিছু অর্থের জন্য তারা আমাকে। জুলিয়াকে ভেঙে পড়তে দেখে একবারের জন্য প্রসূন ভুলে যায় যে সে আর নেই, সে এখন এক অশরীরী। সে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরতে চায় জুলিয়াকে,
কিন্তু জুলিয়ার শরীরটা ভেদ করে বেরিয়ে যায় তার দু হাতের বেষ্টনী। বারবার তাকে বুকে আগলে নেওয়ার অভিপ্রায় ব্যর্থ হতে হতে একসময় মাটিতে বসে পড়ে প্রসূন। ভয়ঙ্করভাবে কাঁদতে থাকে। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। আমি এত কিছু জানলে সেদিন আপনাকে ঠিকই বাঁচিয়ে নিতাম। আপনার মতন আমিও যে একা, আমার জীবনে আছে ওই মা, ও ছাড়া আর কেউই নেই। কোনোদিন একটা ভালোবাসার স্পর্শ আমি অনুভব করতে পারিনি। আপনার ওই মৃত শরীরটার দিকেও হাঁ করেই তাকিয়েছিলাম আমি। যদি কোনোদিন এই মানুষটার পাশে দাঁড়াতে পারতাম, এইভাবে মনটা একবার নয় 1000 বার আন্দোলিত হয়েছিল, কিন্তু আমি পারিনি। কিভাবে পারতাম বলেন দেখিনি? আর যে আপনার অস্তিত্বই নেই। আজকে 2 হাত বাড়িয়ে দিয়েছিলাম, এই হাত ছেড়ে চলে যেতাম না কোনোদিনও। বিশ্বাস করুন, আমাকে একবারটি বিশ্বাস করে দেখতে পারেন। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমি সবটা করেছি শুধুমাত্র আপনার মুক্তির জন্য। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্যই নেই। প্রসূনের কাছে এসে বসে জুলিয়া। এরপরে ওর পিঠে হাত রেখে বলে, আমি জানি, আর আমিও বেঁচে থাকলে নিশ্চিতভাবেই তোমার দেওয়া ভালোবাসা গ্রহণ করতাম। কিন্তু দুর্ভাগ্য, তা কোনোদিনও হবে না। এই অশরীরই আর একটা শরীরের স্পর্শ কোনো দিনও পাবে না। এক অশরীর সাথে শরীরে মিলন যে কোনোদিনও সম্ভবই নয়। তোমাকে ওই কাগজটা শুধু সরিয়ে দিতে হবে। শুধু তাই নয়, এর সাথে জড়িয়ে রয়েছে আরও একটি বিষয়। ওইদিকে পড়ে রয়েছে একটা লাল বর্ণের কলস। ওই কলসটিকে কেন্দ্র করেই প্রভাব বিস্তার করতে চাইছে তান্ত্রিক। এর মধ্যেই রয়েছে সেই শক্তি, ওর মধ্যেই রয়েছে ওর স্বাধীনতা। সেই স্বাধীনতাকেই শেষ করে ফেলতে হবে। এক নিমেষে ওই কলসটিকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে তোমায়। তাহলে সে আর কোনো দিনও আমাকে বন্দি করতে পারবে না। আমার আত্মা হয়ে যাবে মুক্ত। এরপর আমি একে একে শেষ করবো ওই পাপীদের যোগ্য শাস্তি দিতে হবে। আর এটাই আমার প্রধানতম লক্ষ্য। বলে জুলিয়ার আত্মা গায়েব হয়ে যায়। প্রসূনের সামনে থেকে হারিয়ে যায় তার অস্তিত্ব। আর ঠিক সেই সময়তেই তান্ত্রিকের মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসতে থাকে তার কানে। ওম হ্রিম ওম পিশাচ হেম হুম ফট স্বাহা। প্রসূন দেখতে পায় জুলিয়ার মৃত শরীরটা থরথর করে কাঁপছে। এক তীব্র হাওয়া এগিয়ে আসছে সেই দিকে। মনে হচ্ছে এই কুটিরটাকে যেন এক ঝটকায় উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে সেটি। পল্লব ও নির্মল সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না আর। এমন সময় এক কালো বর্ণের ধোঁয়া ধীরে ধীরে প্রবেশ করতে থাকে ওই কুটিরের মধ্যে। এরপরেই ধীরে ধীরে সেটিকে জুলিয়ার পরিত্যক্ত শরীরটার দিকে এগিয়ে যেতে দেখে প্রসূন। আর ঠিক এমন সময়তেই সে ঘরের মধ্যে প্রবেশ করে প্রসূন। আর ঠিক সেই সময়তেই সে ঘরের মধ্যে প্রবেশ করে প্রসূন ওই লাল কাপড়ে মোড়া কলসটির দিকে এগিয়ে যায়। তান্ত্রিকটি তখনও এক নাগারে মন্ত্র পাঠ করেই চলেছেন। ওম ক্রিম ক্রিম কাম পিশাচি ওম ক্রিম ফট স্বাহা হে ক্রিম ফট হুম স্বাহা। সকলের অলক্ষ্যে সেই কলসটি নিজের হাতে তুলে নেয় প্রসূন।
এরপরে সেই মাটির কলসটিকে সজোরে মেঝের ওপর ফেলে দেয় সে। চুরমার হয়ে যায় সেটা, আর সাথে সাথেই সেই তান্ত্রিকের চোখ খুলে যায়। সে চিৎকার করে বলে ওঠে, আমার এত বড় সর্বনাশ কে করলো? কে করলো? ওই কলসের মধ্যে ছিল আমার ধারণ শক্তি, আমার সাধন শক্তি। ওর মাধ্যমে আমি আত্মাকে বসে আনতে সক্ষম হয়েছিলাম। আর তুই তুই এক নিমেষে সেই শক্তিকে খণ্ডন করে দিলি। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। জুলিয়ার মৃত শরীরের সামনে পড়ে থাকা ওই কাগজটিকে তুলে নেয় প্রসূন। এরপরে সেটিকে যত্ন করে নিজের পকেটে ভরে নেয়, আর ওই তান্ত্রিক ক্রোধান্বিত দৃষ্টিতে এগিয়ে আসতে থাকে তার দিকে। এক নিমেষে সবটা শেষ করে দেবে, অনেকটা এমন ভাবে। পাশে পড়ে থাকা কুরুলটিকে নিজের হাতে তুলে নেয় সেই তান্ত্রিক, বলে, আজকেই কেটে ফেলবো তোকে। তোর এই শরীরটাকে আমি দুয়াতখানা করে ফেলবো। আজই কাটবো তোকে আমি। ঠিক সেই সময়তেই জুলিয়ার মৃত শরীরের চারপাশে জড়ো হতে থাকে সেই কালো ধোঁয়া। ধীরে ধীরে তা ওই প্রেতের আকার ধারণ করতে শুরু করে। তান্ত্রিকের সামনে প্রকট হয় জুলিয়ার আত্মা। তার ওই বিভৎস মুখের দিকে তাকিয়ে দম বন্ধ হয়ে আসতে থাকে তান্ত্রিকের। জুলিয়া তার হাত দিয়ে তান্ত্রিকের গলা টিপে ধরে, তারপরেই তার শরীরটিকে শূন্যে তুলে ধরে। তান্ত্রিকের পা দুটো ছটফট করতে থাকে। দৃশ্য দাঁড়িয়ে থেকে দেখতে থাকে পল্লব আর নির্মল। তাদের মুখ থেকে আর কোনো কথাই বেরোয় না। নিজের বড় বড় নখের সাহায্যে সে তান্ত্রিকের বুক চিরে হৃৎপিণ্ডটাকে বাইরে বের করে আনে জুলিয়া। আর এরপরেই সে তান্ত্রিকের দেহটিকে ছুঁড়ে ফেলে দেয় সজোরে। রক্তমাখা হাতগুলোকে সারা মুখে ঘষতে থাকে জুলিয়া। এরপরে সে এগিয়ে যেতে থাকে পল্লব আর নির্মলের দিকে। জুলিয়াকে নিজের চোখের সামনে দেখে হাঁপ উঠে যায় দুজনের। তারা পালানোর পথ খুঁজে বার করতে থাকে, কিন্তু যেদিকেই যায় সেদিকেই তারা খুঁজে পায় জুলিয়াকে। কোনো উপায় খুঁজে না পেয়ে হাত জোর করে তারা তারা জুলিয়ার কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদেরকে। জুলিয়া একত্রিত্বের স্বাদ গলায় ঢেলে আতঙ্কের এক চিৎকার শুরু করে। আকাশ বাতাস মুখরিত করে সেই চিৎকার আলোড়ন তুলতে থাকে ওদের মনে। এগিয়ে আসতে থাকে জুলিয়া। আমার কি অপরাধ ছিল? কিছু টাকার একচ্ছত্র মালিকানা হওয়াটাই কি আমার সব থেকে বড় অপরাধ হয়ে গিয়েছিল? আমি কোনোদিনও ওই সম্পত্তিকে একা ভোগ করতে চাইনি। যদি তোমরা আমার পাশে এসে দাঁড়াতে, আমাকে সাহায্য করতে, তাহলে আমি খুশি খুশি তোমাদেরকে ওই সম্পত্তির ভাগ দিয়ে দিতাম। আমি কোনোদিনও একা ক্ষমতা বিস্তার করতে চাইনি। সব সময় তোমাদের সাথে একসঙ্গে থাকতে চেয়েছি, কিন্তু তোমরা কোনোদিনও আমাকে নিজের ভাবনি। কেবল অর্থের লোভে আমাকে ব্যবহার করে গেছো, কেবলমাত্র অর্থের আস্বাদ পাওয়ার চেষ্টা চালিয়ে গেছো। কতক্ষণে পথের কাঁটা সরানো যায় সেই চেষ্টা করে গেছো সর্বক্ষণ। আর একদিন তোমরা সেই কাজটা করেই ফেললে। আমাকে শেষ করে আমার রক্তাক্ত দেহটাকে রাস্তার পাশে পড়ে কাতরাতে দেখেও তোমরা কেউ এলে না, কেউ না। দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের মৃত্যুর প্রহর গুনতে থাকলে শুধুমাত্র আমার বিষয়বস্তুর লোভে। মজা দেখছিলে সকলে, মজা না? আর আজ তোমাদের মৃত্যুর মজা দেখাবো আমি। তোমরা দেখবে আজ মৃত্যুর মজা কেমন। এটাই আমার উদ্দেশ্য। মৃত্যুর পরে কেউ আর আপন বা পর থাকে না, সকলেই সমান হয়ে যায়।
সকলেই সমান হয়ে যায়। নির্মল জুলিয়ার দিকে হাত জোর করে বলে ওঠে, আমি এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমি ছিলাম এইসবের মাথা। আমি প্ল্যানিং করে মারিয়েছিলাম তোকে। পল্লবকে কেবল খুঁটি হিসেবে কাজ করিয়েছি, যাতে এই সম্পত্তিটা একবার আমার হাতে চলে আসে। তোর হাতের ছাপ অথবা সই না পেলে আমরা কোনোভাবেই ওই টাকা আর সম্পত্তি হস্তান্তর করতে পারতাম না, কোনো মতেই না। সেই জায়গা থেকেই আমরা এই কাজ করতে বাধ্য হয়েছিলাম। আমরা তোকে ভয় দেখাতে চেয়েছিলাম, মারতে চাইনি। কিন্তু ওই ছেলেগুলো তোর রূপ দেখিয়ে নিজেদেরকে সম্বরণ করতে পারেনি। হিতে বিপরীত হয়ে যায় বিষয়টা। ওরা তোকে পথ থেকে সরাতে চায়নি, কিন্তু যে অবস্থায় ওরা তোকে রেখে পালাতে চেয়েছিল সেটা তুই হলে আধমরা হয়ে থাকতিস, পুলিশকে বয়ান দিয়ে দিতিস। আর ওই ছেলেগুলো আমাদের নাম ঠিকই পুলিশের ভয়ে মুখে এনেই ফেলতো। ফলে আমি ওদের দলের পান্ডাকে বলেছিলাম তোকে শেষ করে ফেলতে। এরপরে আমি ভেবেছিলাম সেদিনই তোর হাতের ছাপ নিয়ে নেব ওই দলিলের পেপারে, কিন্তু কিন্তু হলো কই? তার আগেই তো পুলিশের সাইরেন বেজে গেল। বাধ্য হলাম আমরা গা ঢাকা দিতে। তোর শরীরটা ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রইল রাস্তার ধারে। পুলিশ হেফাজতে নিয়ে নেওয়া হলো তোর শরীরটাকে, তারপরে মর্গে পাঠানো। সেখানেও যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কাজের সূত্রে লন্ডন থেকে কেউই ফিরতে পারিনি। লোক লাগিয়েও সেই সইটা বা ছাপটা হরপ করব সেটাও সম্ভব হয়নি। কি করতাম? কিছুই করে উঠতে পারিনি আমি। সব সব শেষ হয়ে গেল মনে হচ্ছিল। কিন্তু যখন দেখলাম তোর বডিটাকে আমাদের কাছে ফেরত দেওয়া হবে, পুলিশের তরফ থেকে এটিকে বেওয়ারিশ লাশ হিসেবে প্রথমে ঘোষণা করে দেওয়া হয়েছিল। পরে যখন তোর বিদেশ ভূঁইয়ের থাকা পরিবারের কথা জানতে পারে তারা, তখন ওরা বডিটা আমাদেরকে হস্তান্তরিত করে দেওয়ার অনুমতি দেয়। আমি ভেবেছিলাম এটাই সুবর্ণ সুযোগ, তোর দেহটাকে যে ফিরে পাবো এটাই কোনো দিনও ভাবিনি আমি। তখন আমিও পল্লব মিলে ওই বডিটাকে এই তান্ত্রিক দিয়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই। আর ওই তান্ত্রিক আমাদের কথা মতনই কাজ করে, এটাই সত্যি। কিন্তু বিশ্বাস কর এই সব কিছু অর্থের লোভে অন্ধ হয়ে করেছি। তোকে মারতে চাইনি আমি, কিছুতেই না। জুলিয়া মরণপণ হাসতে থাকে। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। রক্তের বৃষ্টি শুরু হয় গোটা ঘরে। প্রসূন আর সেই বিভৎসতা সহ্য করতে পারে না। সেই রক্তের বৃষ্টির মধ্যেই কুড়ুলটা হাতে তুলে নেয় জুলিয়া। এরপরে এগিয়ে গিয়ে একের পর এক কোপ মারতে শুরু করে পল্লব আর নির্মলের সারা শরীরে, কখনো গলায়, কখনো বা হাতে, আবার কখনো বা গায়ে পায়ে সর্বত্র, কখনো বা বুকে, বা কখনো সমগ্র শরীরে। যন্ত্রণায় কাতরাতে থাকে দুজনে। জুলিয়া মাখতে থাকে সেই রক্ত। কি শান্তি! আজ ভারী শান্তি। আজ সত্যি আমার আত্মা শান্তি পাচ্ছে, চিরকালীন শান্তি। মনে হচ্ছে দীর্ঘদিনের শান্তি উপভোগ করতে পারছি আমি। ওদেরকে শেষ করে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে জুলিয়া। প্রসূনকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও অঝরে কাঁদতে থাকে সে। এরপর এক শান্তির হাসি মুখে এনে বলে, এদের পরিবারের লোকজনের কোনো দোষ নেই। ওদেরকে তুমি বিদেশে ফিরে যেতে বলো। ওই সম্পত্তি এখন থেকে তোমার। আমি এই ব্যবসাকে অনেক দূর নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি।
এসবের মধ্যে যে আমার প্রাণটাই চলে যাবে সেটা আন্দাজ করে উঠতে পারিনি। কিন্তু এই সম্পত্তির ভাগ আজ থেকে তোমার কাছে থাকবে। তুমি হবে সম্পত্তির মালিক। এই পেপারে আমি টিপছাপ দিয়েছি, দেখো। প্রসূন নিজের চোখে ওই ছাপটিকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। পেপারটিকে স্পর্শ না করেও কিভাবে জুলিয়া সেটির ওপর নিজের টিপছাপ দিয়ে দিতে পারে, এটা দেখেই চমকে ওঠে প্রসূন। এরপরেই জুলিয়া গায়েব হয়ে যায়। মৃতদেহগুলিকে ওইভাবে ওইখানে ফেলে রেখে পালিয়ে যায় প্রসূন। এরপরেই পুলিশের কাছে গিয়ে সবটা জানায় সে। পুলিশ বিষয়টি দেখে একেবারেই হতবাক হয়ে যান। থানার ওসি মিস্টার ঋষিকেশ দেখেন পাওয়ার অফ অ্যাটর্নির পেপারে প্রসূনের নাম লেখা রয়েছে, আর যে টিপ ছাপটি রয়েছে সেটি ফরেন্সিকে পরীক্ষা করার পর দেখা যায় যে সেটি জুলিয়ারই আঙুলের। ফলে জুলিয়া যে বিপুল সম্পত্তির মালিকানা দিয়ে গিয়েছে প্রসূনকে, সে বিষয়ে আর কোনো সন্দেহই থাকে না। এর কয়েকদিনের মাথায় ওই গ্রামের বাড়ি থেকে 3 জনের পচা গলা দেহগুলিকে উদ্ধার করে পুলিশ। বেশ কয়েকদিন পরে প্রসূন পৌঁছায় জুলিয়ার বাড়িতে। সেখানে গিয়ে পরিবারের সদস্যদেরকে সব কথা জানায় সে। পল্লববাবুর স্ত্রী কীর্তি ও তার 2 সন্তান লন্ডনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আর ওই বাড়িটা হস্তগত করে নেয় প্রসূন। এরপরে ওই বিপুল সম্পত্তির একচ্ছত্র মালিকানা চলে যায় তারই হাতে। ধীরে ধীরে অফিসের সমস্ত কাজের দায়িত্বভারও একাই সামলাতে থাকে সে, অথচ ব্যবসার সাথে তার কোনো সম্পর্কই ছিল না। নিজের মাকে অসুস্থ করে এনে এই সুবিশাল বাড়িতে স্থান দেয়। তবে অফিসের লোকেরা প্রসূনকে কারোর সাথে একটা কথা বলতে দেখে। মনে হতো সে যেন তার সামনে দাঁড়িয়ে থাকা কারোর সাথে কথা বলে চলেছে, এক মনে তার দিকে তাকিয়ে কিছু একটা বলে চলেছে। কিন্তু কে সে, এই বিষয়টি আজও ধোঁয়াশাই রয়ে যায়। ওরা জানে না তুমি আমার সাথেই আছো জুলিয়া। আজকে তোমার জন্য আমি যা পেয়েছি, এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তোমাকে ছাড়া আমি আর কোনোদিনও কারোর কথাও ভাবতে পারবো না। এই জীবনটা আমি তোমার নামে লিখে দিয়েছি। সবকিছুর পর পুলিশ জুলিয়ার দেহটির শান্তি সস্তায়নের ব্যবস্থা করে। প্রসূন নিজে হাতে সেই দেহটিকে কবরস্থ করে এবং মনে মনে জুলিয়ার আত্মার শান্তি কামনা করে। সবকিছুই যেন শেষ হয়ে গিয়েও পুরোপুরি শেষ হয় না, আর সেটি হলো প্রসূনের উদ্দেশ্যে জুলিয়ার অবিশ্রান্ত ভালোবাসা।